মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি প্রথম এই আঞ্চলিক ভূগোল থেকে শুরু করব ভারতের। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো আমরা সরাসরি আলোচনার বিষয়ে যাব। তোমরা এটা দেখে হয়তো সবাই বুঝতে পারছো, মোটামুটি আমি একটা তোমাদের ধারণা দেওয়ার জন্যে ইন্ডিয়ার ম্যাপ এঁকেছি। তো আমরা এই ইন্ডিয়া সম্পর্কে আজকে সংক্ষিপ্ত বিষয়গুলো, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে আমাদের জানতে গেলে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই জানবো এই ভারতবর্ষের নামকরণ সম্পর্কে। তোমরা সবাই হয়তো জানো যে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া এবং হিন্দুস্তান, এই চারটি নামে কিন্তু আমাদের ভারতবর্ষ পরিচিত। তো আমরা প্রথমেই এই যে ভারতবর্ষর চারটি নাম, এই চারটি নামের ইতিহাস সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জেনে নেব। প্রথমে আমরা জানব ভারত সম্পর্কে। তোমাদের মোটামুটি এটা সবার হয়তো জানা, ভারত আমাদের দেশের যে নাম সেটা কি থেকে এসছে। তোমরা প্রায় সবাই জানো যে কোনো এক সময় ভরত নামে আমাদের এই দেশে এক রাজা রাজত্ব করত, তার নাম অনুসারে ভারত নামকরণ করা হয়। তাহলে এটা গেল ভারতের ইতিহাস। এবার আমরা জানবো ভারতবর্ষের ইতিহাস, অর্থাৎ ভারতবর্ষ কোথা থেকে এসছে। তো এখানে মনে রাখবে যে আমাদের যে গোটা পৃথিবী, সেই পৃথিবীকে ভারতীয় যে ভূগোলবিদ, সেই ভূগোলবিদরা মোট 7টি দ্বীপে কিন্তু ভাগ করেছিলেন। তো এই 7টি দ্বীপ, তার মধ্যে ভারত একটি দ্বীপের অংশ, ঠিক আছে। তো এই রাজা ভরত যেখানে রাজত্ব করত, সেই দ্বীপটির নাম ছিল জম্মুদ্বীপ, ঠিক আছে। তো এই জম্মুদ্বীপে রাজা ভরত রাজত্ব করতেন। তো এইখানে মনে রাখবে এই যে দ্বীপ, আমাদের গোটা পৃথিবীতে মোট যে 7টি দ্বীপ, এই দ্বীপগুলো আবার অনেকগুলো কিন্তু বর্ষে বিভক্ত। যেমন তোমরা সবাই জানো যে একটি দেশ যেমন অনেকগুলি রাজ্য নিয়ে গঠিত, আবার একটি রাজ্য যেমন অনেকগুলি জেলা নিয়ে গঠিত, ঠিক একই রকমভাবে এই যে দ্বীপ, এই দ্বীপ কিন্তু অনেকগুলো বর্ষে বিভক্ত, ঠিক আছে। তো যে বর্ষে রাজা ভরত রাজত্ব করতেন, সেই বর্ষটাকে বলা হতো এই জম্মুদ্বীপের অংশ, ঠিক আছে। তাই এই ভারত থেকে ভারতবর্ষের নামকরণ হয়। এবার আমরা জানব হিন্দুস্তান সম্পর্কে। তোমরা ইতিহাসে হয়তো পড়েছ অনেকেই যে আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে যখন পর্তুগিজরা প্রথম বাণিজ্য করতে এসেছিল, ঠিক আছে। তো এই পর্তুগিজরা যখন আমাদের ভারতবর্ষে বাণিজ্য করতে আসে, তখন এই উত্তর দিক থেকে বয়ে আসা যে সিন্ধু নদী, এই সিন্ধু নদীর তীরে কিন্তু তারা প্রথম আসেন। তার আগে তোমাদের আমি কিছু বিষয় দেখিয়ে নিতে চাই। দেখো,
ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকটা পূর্ব দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, উপরের দিকটা হচ্ছে উত্তর। তো এইগুলো আমি পরে তোমাদের আলোচনা করব। তো তোমরা সবাই জানো আমাদের এই ভারতবর্ষের এই দিকে রয়েছে বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে, এবং ভারত মহাসাগর। ঠিক দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে রয়েছে এক বৃহৎ আরব সাগর। এই দিকটা যদি দেখো, অর্থাৎ উত্তর পূর্ব দিকটা, তাহলে দেখবে এক সুবৃহৎ কিন্তু হিমালয় পর্বত কিন্তু অবস্থান করে রয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই তোমরা এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু, অর্থাৎ তিন দিক কিন্তু পুরোপুরিভাবে এই জলভাগ এবং স্থলভাগ অর্থাৎ পর্বত দ্বারা কিন্তু ঘেরা। তাহলে দেখো এইদিকে উত্তর পশ্চিম দিকটাই শুধুমাত্র খোলা পথ রয়েছে। তো তোমরা ইতিহাসে পড়েছো যে আগেকার দিনে কিন্তু প্রথম পায়ে হেঁটে বা জলপথে কিন্তু বাণিজ্য করত। তো এই যে সিন্ধু নদী, এই সিন্ধু নদীর তীরে প্রথম পর্তুগিজরা কিন্তু বাণিজ্য করতে শুরু করে। তো এই সিন্ধু নদীর তীরে যখন পর্তুগিজরা এসে উপস্থিত হন বাণিজ্য করার জন্য, তো তখন এই সিন্ধু নদীটাকে তারা উচ্চারণ করত হিন্দু বলে। ঠিক আছে, তাহলে এই হিন্দু সিন্ধু নদী থেকে কিন্তু এসছে। তো এই পর্তুগিজরা যেখানেই যেত না কেন, বাণিজ্য ক্ষেত্র থেকে শুরু করে যে কোনো জায়গাতেই, তো তারা যেখানে তাদের বাণিজ্যের জন্য বসবাস শুরু করত সেই জায়গাটাকে বলতো স্থান। সেখান থেকেই নাম হয়েছে কিন্তু হিন্দুস্থান। তাহলে এই হিন্দুস্থান নাম দেওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি পর্তুগিজদের। কেমন? তো এইখানে তোমরা ভারতবর্ষ এবং হিন্দুস্থান সম্পর্কে কিন্তু জানলে। তো এরকম যেমন আমাদের হিন্দুস্থান নামকরণ হয়েছে, ঠিক একই রকম ভাবে তোমরা যদি দেখো পাকিস্তান, আফগানিস্তান, ঠিক আছে, এরকম কাজাকিস্তান, তারা যত জায়গায় এরকম বাণিজ্যর জন্য গিয়েছিল তারা কিন্তু ওই জায়গার নামের পাশে কিন্তু স্থান ভাষাটা কিন্তু যুক্ত করেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের আরেকটি নাম হিন্দুস্থান, তার ইতিহাস। এইবার আমরা জানবো ইন্ডিয়ার ইতিহাস সম্পর্কে। তো এরকম যেমন পর্তুগিজরা আমাদের ভারতবর্ষে যেমন বাণিজ্য করতে এসেছিল, ঠিক একই রকম ভাবে অনেক দেশ থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে বাণিজ্য করার জন্য এসেছিল। ঠিক একই রকম ভাবে ইংল্যান্ড থেকে আসা ব্রিটিশ, তারা কিন্তু এই উত্তর পশ্চিম দিক দিয়ে কিন্তু এই সিন্ধু নদীর তীরে কিন্তু প্রথমে এসে উপস্থিত হয়েছিলেন। ঠিক আছে, যেমন পর্তুগিজরা সিন্ধুটাকে হিন্দু বলে উচ্চারণ করত, ঠিক একই রকম ভাবে কিন্তু এই সিন্ধু নদীটাকে ব্রিটিশরা উচ্চারণ করত ইন্দু বলে। এই ইন্দুটাই পরবর্তী সময়ে কিন্তু হয় ইন্দুস। তাই এটা কিন্তু ব্রিটিশদের থেকে একটা আসা নাম। ঠিক আছে, তো এইখানে তোমরা মন দিয়ে শুনবে। তো এই ইন্দুস থেকেই এই ইন্ডিয়ার কিন্তু নামকরণ হয়। এইখানে একটা জিনিস মনে রাখবে, তোমরা হয়তো ইতিহাস যখন পড়েছো যে সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতাতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা কিন্তু সিন্ধু সভ্যতার তীরে কিন্তু গড়ে উঠেছিল। তো এইবার এই ইন্ডিয়া, যেটা আমাদের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানের
প্রথম যে আর্টিকেল, সেই আর্টিকেলে কিন্তু লেখা আছে দি ইন্ডিয়া ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রথম আর্টিকেলে রয়েছে। দেখো এইখানে ইন্ডিয়া এবং ভারত। তো আমরা জানি যে ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু নামকরণ রয়েছে। তাহলে আমরা ভারতবর্ষ, ইন্ডিয়া এবং হিন্দুস্তান এই চারটি নামের নামকরণের কিন্তু ইতিহাস সম্পর্কে জানলাম। এইবার আমরা এই যে আমাদের উপদ্বীপীয় যে ভারত, এই ভারতবর্ষের আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তারগুলো এবার আমরা জেনে নিব। এবার লক্ষ্য করো, এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের একেবারে যদি দক্ষিণ দিকে যাও তাহলে দেখতে পাবে যে এটি কিন্তু পুরোপুরি নিরক্ষরেখার উপরে অবস্থিত। তো আমাদের এই ভারতবর্ষের একেবারে শেষ যে বিন্দু সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ অংশ, ঠিক আছে। তো এই জায়গাটাতে মোটামুটি ইন্দিরা পয়েন্ট অবস্থান করবে, ঠিক আছে, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তার একেবারে শেষ অংশ, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। যার অক্ষাংশগত আমরা মান যদি দেখি সেটা দেখব 6°45' উত্তর। এখানে একটা বিষয় মনে রাখবে যে এটা কিন্তু নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থান করে রয়েছে, তাই আমরা এই দিকটা আমরা পুরোটাই কিন্তু, এটা দক্ষিণ দিকটা আমরা দেখলেও সেটা কিন্তু অক্ষাংশগত মান হবে নর্থ। তো এটা গেল আমাদের ভারতবর্ষের একেবারে দক্ষিণের শেষ বিন্দু। কিন্তু এখানে মন দিয়ে শুনবে যে আমাদের ভারতবর্ষের যে মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডের শেষ যে অংশ সেটা কিন্তু কন্যাকুমারিকা, ঠিক আছে। এইখানে কিন্তু তোমরা ভুলিয়ে ফেলার একটা বেশ চান্স রয়েছে, সেটা হচ্ছে এই দুটো জায়গা নিয়ে। এটা যখন আসবে কোশ্চেন যে ভারতবর্ষের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, তখন হবে কিন্তু কন্যাকুমারিকা, এটা কিন্তু মাথায় রাখবে। যার অক্ষাংশগত মান হচ্ছে 8°4' 8°4' উত্তর। এবং ভারতবর্ষের শেষ যে বিন্দু সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট 6°45' উত্তর। তো এটা গেল। তো ইন্দিরা পয়েন্টের আর একটি নাম রয়েছে, সেটা হচ্ছে পিগমিল্যান্ড পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট বা পিগমিল্যান্ড পয়েন্ট, ঠিক আছে। তো এটা গেল আমাদের ভারতবর্ষের দক্ষিণের অক্ষাংশগত শুধুমাত্র বিস্তার। এবার আমরা জানবো ভারতবর্ষের উত্তরে। আমাদের যে ভারতবর্ষের উত্তর দিক, সেই উত্তর দিকের একেবারে শেষ যে বিন্দু সেটা হচ্ছে ইন্দিরা কল। যার অক্ষাংশগত মান হচ্ছে 37°6' উত্তর। তাহলে আমরা ভারতবর্ষের দক্ষিণের এবং উত্তরের অক্ষাংশগত মানটা জানলাম। এইবার আমরা জানবো ভারতবর্ষের পূর্ব দিকের দ্রাঘিমাগত যে মান। এইখানে একটা জিনিস মনে রাখবে, এই ভারতবর্ষ যেমন নিরক্ষরেখার পুরোপুরি উপরের দিকে অবস্থান, অর্থাৎ উত্তর দিকে, ঠিক একই রকম ভাবে কিন্তু মনে রাখবে এই ভারতবর্ষ যে গ্রিনিচের উপর দিয়ে টানা মূলমধ্যরেখা, সেই মূলমধ্যরেখা থেকে কিন্তু পুরোপুরি পূর্ব দিকে অবস্থান করে রয়েছে। যার জন্য এই ভারতবর্ষের যে দ্রাঘিমাগত মানগুলো হবে সেটা কিন্তু সবসময় পূর্ব হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমাদের এই ভারতবর্ষের পশ্চিম দিকে এই যে আমরা এই জায়গাটা যদি দেখি তাহলে দেখব এইটা কিন্তু পুরোটাই হচ্ছে গুজরাট। তো এই গুজরাটে
এখানে দুটো জিনিস মনে রাখবে, কোনো কোনো বইয়ে দেখবে লেখা আছে গুহার মতি, কোনো কোনো বইয়ে লেখা আছে দেখবে ঘাওর মতি, ঠিক আছে। তো এর যে অক্ষাংশগত মান, দ্রাঘিমাগত মান, সেটা হচ্ছে 68°7' পূর্ব, গুজরাটের গুহার মতি। এবং পূর্ব দিকটা যদি আমরা যাই তাহলে দেখব এই যে এই জায়গাটা অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের একেবারে শেষ পূর্ব দিকের অংশ, সেটা হচ্ছে কিবিথু। তো এর দ্রাঘিমাগত মান হচ্ছে 97°25'। 97°25' পূর্ব। তাহলে এগুলো গেল সাধারণত ভারতবর্ষের অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত মান। এইবার আমরা আরেকটু নতুন বিষয় জানব। তোমরা সবাই জানো যেমন আমাদের পৃথিবীর প্রমাণ সময় রয়েছে, ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের এই ভারতবর্ষেরও প্রমাণ সময় রয়েছে। আমাদের যে ভারতবর্ষের প্রমাণ সময় তোমরা প্রায় সবাই জানো 82°30' পূর্ব। তাহলে দেখো এই যে এইখানে আমরা দেখলাম কত, গুজরাটের যে গুহার মতি সেটা দেখলাম 68°7' পূর্ব, এবং অরুণাচল প্রদেশের যে কিবিথু সেটা হচ্ছে 97°25' পূর্ব। তো এই দুটোকে তোমরা যদি 68° এবং 97° এই দুটোকে যদি রাউন্ড ফিগার করে এই দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, তো দেখবে এই মানটা কিন্তু বেরিয়ে আসবে 82°30', যেটা ভারতবর্ষের প্রমাণ সময়। তো এই ভারতবর্ষের প্রমাণ সময় মোটামুটি তোমরা যদি দেখো তাহলে দেখবে হয়তো এই দিক দিয়ে, অর্থাৎ ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু এসছে। তো এই ভারতবর্ষের এই প্রমাণ সময় বা প্রমাণ যে দ্রাঘিমা রেখা, সেই দ্রাঘিমা রেখা এলাহাবাদ, যেমন আমরা লন্ডনের গ্রিজ ধরে থাকি, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এলাহাবাদটা ধরে থাকি। কিন্তু মনে রাখবে এই প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতবর্ষের কিন্তু মোট 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু টানা হয়েছে। কি কি 5টি রাজ্য আমরা যদি দেখি তাহলে দেখব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এই 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রমাণ সময় টানা হয়েছে। তাহলে এটা গেল আমাদের ভারতবর্ষের প্রমাণ সময়। এইবার আরেকটা জিনিস মাথায় রাখবে, আমাদের ভারতবর্ষের উপর দিয়ে কিন্তু যে 23.5° কর্কটক্রান্তি রেখা, সেই কর্কটক্রান্তি রেখাও কিন্তু আমাদের ভারতবর্ষের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে গিয়েছে, যেটা মোট 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তো সেই 8টি রাজ্য আমরা এবার জেনে নেব। তো এই 8টি রাজ্য মনে রাখার একটা বেশ ছড়ার মতো লাইন রয়েছে, তোমরা যদি মনে রাখতে পারো তো খুবই ভালো, সারা জীবন মনে রাখতে পারবে। লিখে নিতে পারো কর্কট, মিত্র, গামছা পরা ছাড়লেন। এইখানে কিন্তু
এই যে 23.5 ডিগ্রি যে কর্কটক্রান্তি রেখা, যদি আমরা দেখি তো মোটামুটি দেখবে এই দিক দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে গিয়েছে। তো এই 23.5 ডিগ্রি যে কর্কটক্রান্তি রেখা, তো মোট কি বললাম 8টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেই 8টি রাজ্যের নাম এবার আমরা জেনে নেব। দেখো, কর্কট মিত্র, কর্কট মিত্র কিন্তু একজন ব্যক্তির নাম। তো এই যে মিত্র, আমরা মিত্র থেকে প্রথমে জেনে নিব, এই যে সেটা হচ্ছে মিজোরাম প্রথম। তারপরে দেখো তৈরফলাতে যেটা, সেটা হচ্ছে ত্রিপুরা। এরপর তোমরা যদি দেখো এইখানে যে গামছা, সেই গামছার প্রথম যে অক্ষর গ, সেটা হচ্ছে গুজরাট। এরপর তোমরা দেখবে ম, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তারপরে দেখবে ছত্তিশগড়, প পশ্চিমবঙ্গ দেখতে পাবে, আর এটা হচ্ছে রাজস্থান, এইখানে আসবে। এরপর দেখবে যেটা ছাড়লেন সেটা পুরোটাই করবে ঝাড়খণ্ড। তো এই মোট যে 8টি রাজ্য, সেই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা কিন্তু প্রবাহিত হয়ে গিয়েছে। তো এইবার আমরা আমাদের যে ভারতবর্ষের প্রমাণ সময় দেখলাম 82 ডিগ্রি 30 মিনিট। সেই 82 ডিগ্রি 30 মিনিট এখানে যে আমরা গড় ফিগার করে বের করলাম, তো তোমরা মনে রাখবে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য কিন্তু হয়ে থাকে 4 মিনিট। তো দেখো, আমরা যদি ভারতবর্ষের পশ্চিম দিকটা দেখি তাহলে দেখো 68 ডিগ্রি 7 মিনিট, এবং পূর্ব দিকটা যদি দেখি তাহলে দেখবো 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। তাহলে দেখো এই 97 ডিগ্রি থেকে যদি আমরা 68 ডিগ্রি বাদ দিই তাহলে মোটামুটি প্রায় 29 ডিগ্রি কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, আমরা মিনিটগুলো বাদ দিয়ে প্রায় 29 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো এই 29 ডিগ্রিকে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো 4 9 36, 4 দুগুণ 8 আর 3 11, মানে 116 মিনিট। তাহলে দেখো আমাদের ভারতবর্ষের এই পশ্চিম দিক থেকে, অর্থাৎ গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, তো এই পর্যন্ত কিন্তু তাহলে আমাদের সময়ের পার্থক্য হওয়া উচিত ছিল কিন্তু 116 মিনিট। কিন্তু আমাদের গুজরাটের যে সময় এবং অরুণাচল প্রদেশের যে সময় সেটা কিন্তু একই রাখা হয়েছে। কারণ দেখো, একটা দেশের উপরে কিন্তু বিভিন্ন সময় কিন্তু হতে পারে না। যেমন তোমরা সবাই জানো যে আমাদের যে আন্তর্জাতিক তারিখ রেখা, সেটা কিন্তু ব্রিটিশরা নিজের মতো করে শুধুমাত্র তাদের দেশের উপর দিয়ে কিন্তু টেনেছে, কারণ শুধুমাত্র সময়কে ঠিক রাখার জন্য। তো ঠিক একই রকম ভাবে আমাদের ভারতবর্ষের সঠিক সময় রাখার জন্য আমাদের ভারতবর্ষেরও কিন্তু প্রমাণ সময় রাখা হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট, যার জন্য আমাদের গোটা ভারতবর্ষের সময় কিন্তু একই রকম আমরা দেখে থাকি। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ভারতবর্ষের নামকরণের ইতিহাস, ভারতবর্ষের অক্ষাংশগত মান, দ্রাঘিমাগত মান, এবং ভারতবর্ষের কোন দিকে কি রয়েছে, এবং কর্কটক্রান্তি রেখা, মূল মধ্য রেখা, ভারতবর্ষের প্রমাণ, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পুরো ডিটেলস জানলাম। আমরা পরবর্তী ক্লাসে ভারতবর্ষের যে বিষয়গুলো রয়েছে প্রাকৃতিক, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।